এই ইনস্টিটিউশন অন্য ইনস্টিটিউশনের থেকে কেন আলাদা। তোমরা এখানে যে অভিজ্ঞ টিচারের সান্নিধ্য পাবে বা তাদের যে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স এর মাধ্যমে তোমরা যে পথটা পাবে, আমার মনে হয় সেটা তোমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য ভীষণই ফলপ্রসূ হবে। একটু আমরা বলে নিই যে আমি তোমাদেরকে জেনারেল সায়েন্স পড়াবো, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি এই তিনটে সাবজেক্টই থাকবে। ফিজিক্সের লেসন প্ল্যানটা ঠিক কিরকম হবে একটা রাফ আইডিয়া যদি তোমাদেরকে দিয়ে দিই, যে যেমন দেখো স্টেটস অফ ম্যাটার, কাইনেমেটিক্স, ওয়ার্ক এনার্জি, পাওয়ার, গ্র্যাভিটেশন, হ্যাঁ, অ্যাটমিক স্ট্রাকচার। এবার তোমরা ভাবছো আচ্ছা ইংলিশে কেন, বেঙ্গলিতে কি থাকবে না? ডেফিনেটলি বেঙ্গলিতেও থাকবে। এসএসসি, এমটিএস, সিএইচএসএল এগুলো তো বেঙ্গলিতেও দেওয়া যায়, তাই না? কাজেই তোমাদের জন্য কিন্তু নোটস ইংলিশে অ্যাজ ওয়েল অ্যাজ বেঙ্গলিতেও থাকবে। তবে আমি আমার ক্লাস বাইলিঙ্গুয়ালে রাখবো, অর্থাৎ বাংলায় পড়াবো। ওকে। এবং এটা ছাড়াও প্রায় অনেকগুলো চ্যাপ্টার, এবং সাথে যেটা হবে তোমাদেরকে কিন্তু, তোমরা জানো যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তো দ্যাটস ওয়াই আমাদেরকে প্রচুর পরিমাণে সায়েন্সের থিওরি কমপ্লিট করার পরে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, এবং যত নিউমেরিক্যাল প্রবলেমস আছে প্রিভিয়াস ইয়ার সলভ করতে হবে। কারণ পুরোনো পরীক্ষায় কিরকম প্রশ্ন এসেছে সেটা না জানলে কিন্তু আগামীতে কিরকম আসবে সেটার ধারণা আমাদের কাছে স্পষ্ট হয় না। এটা ছাড়া আমরা যদি একটু কেমিস্ট্রির কথা বলে নিই, তাহলে দেখো কেমিস্ট্রিতেও যেমন অ্যাসিড বেস সল্ট, এবার অক্সিডেশন রিডাকশন। তোমাদের মনে হবে সায়েন্স তো খুব কঠিন লাগে, কিন্তু বিশ্বাস করো সায়েন্স আমাদের থিওরি থেকেও যেটা বেশি পড়তে হয় অ্যাপ্লিকেশন ফিল্ডে। ঠিক যেমন ধরো তোমাদেরকে একটা প্রশ্ন বলা হলো যে আচ্ছা নিউক্লিয়ার বোমাতে নিউক্লিয়ার কোন রিয়াকশন ইউজ করা হয়, মানে কোন ফর্মুলা ইউজ করা হয়, ফিউশন না ফিশন, অর্থাৎ নিউক্লিয়ার বিভাজন না নিউক্লিয়ার সংযোজন। বা মনে করো হাইড্রোজেন বোমায় কোন বিক্রিয়া ইউজ করা হয়। আজকে পেস্টে কি থাকে, অ্যাসিড থাকে না সল্ট থাকে। আমরা জানবো কিছু ফ্যাকচুয়াল ইনফরমেশন, যেমন পিএইচ স্কেল। আমরা সবাই জানি অ্যাসিড বেসের এর যে একটা সূচক সেটা পিএইচ স্কেলের মাধ্যমে নির্ধারণ করা হয়, যেখানে পিএইচ এর ফুল ফর্ম পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। কিন্তু আমরা যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এই পিএইচ স্কেল কে আবিষ্কার করেছে, তাহলে কি তোমরা একটু ভাববে? দেখো পিএইচ স্কেল আবিষ্কার করেছেন বিজ্ঞানী সোরেনসন। তো আমরা যেমন সায়েন্সের থিওরি পার্ট বুঝবো, সেরকমই সায়েন্সের যত ফ্যাকচুয়াল পার্ট যেটা স্ট্যাটিক দিকের সাথেও রিলেট করা যায় সেটাও আমরা পড়বো, এবং সেটাকে কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথেও রিলেট করা যায় সেটাও আমরা পড়বো। আই হোপ ক্লাস তোমাদের ভীষণ ইন্টারেস্টিং লাগবে। আমি নীরাজ চোপড়া আর মাধ্যমে যেমন প্রজেক্টাইল মোশনটা বুঝিয়ে থাকি, তোমাদের কাইনেটিক মোশনে ভীষণ ইন্টারেস্টিং দ্যাট উইল বি। এবং আমি তোমাদের নানা রকম নেমোনিক ক্রিয়া, অর্থাৎ মনে রাখার, পরপর কিছু মনে রাখার যে ট্রিক্স, যেমন পিরিয়ডিক টেবিল বলো, বা কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি বা কম সেই ক্রমটা বলো, সেগুলো মনে রাখার কিন্তু আমি তোমাদের ট্রিক্স দিয়ে থাকি। তো যদি এর পরেও কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে ডিরেক্ট আমাকে এখানে কন্ট্যাক্ট করতে পারো, আদারওয়াইজ তোমাদের যে জব ডেস্টিনেশনের নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো। বাট অবশ্যই ক্লাসে কিন্তু দেখা হচ্ছে, লিঙ্কে জয়েন করে কোর্স কিনে ফেলবে। তাহলে কি হবে, শেষ মুহূর্তেও হলেও কতটা তোমাদের নিজেদেরকে তোমরা যাচাই করে নিতে পারবে যে এই মুহূর্তে তোমাদের প্রিপারেশনটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, বা কি কি গাফিলতি আছে সেটা কি আরো ঠিক করে নেওয়া যাবে কিনা। কারণ মনে রেখো সুযোগ কিন্তু বারবার আসে, তাই না? আশা করি ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে জানাই স্বাগত জব ডেস্টিনেশন প্ল্যাটফর্মে। আমি অঙ্কুর স্যার, তোমাদের সঙ্গে থাকছি কারেন্ট অ্যাফেয়ার্স এর এডুকেটর হিসেবে, যেখানে আমরা আসন্ন যে ফুড এসআই এর ক্লাস রয়েছে, শুধুমাত্র তাই নয়, পিএসসি ক্লার্কশিপ রয়েছে, মিসলেনিয়াস রয়েছে, তো এই সমস্ত সেগমেন্টে আমি তোমাদের সঙ্গে থাকছি কারেন্ট অ্যাফেয়ার্স এর টিচার হয়ে। তো যেখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর বিভিন্ন ইয়ার ইয়ারের প্রশ্ন দেখব। বিভিন্ন ইয়ার বলতে আমরা ধরো সাপোজ 2022-এর জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি সমস্ত মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব। তার সাথে সাথে 2023-এর এখনো পর্যন্ত যে সমস্ত আমাদের মান্থ কমপ্লিট হয়ে গেছে সেই সমস্ত মাসেরও কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব। একদম সেটা থাকছে
পুরোপুরি বাংলা ভার্সনে। তাহলে ডেফিনেটলি তোমরা আশা করছি সকলে ক্লাসে জয়েন করে ফেলবে এবং সকলে আমাদের এই যে পেইড ব্যাচটি রয়েছে সেই পেইড ব্যাচটি সকলে অ্যাভেল করে নেবে। তো দেখা যাক যে আমরা ক্লাসে ঠিক কি রকম ভাবে পড়বো। চলো শুরু করি। দেখো, যদি বলা হয়, এক মিনিট, ইয়েস, দেখো আমি তোমাদের একটা প্রশ্ন এখানে রেখেছি। প্রশ্নটা হচ্ছে যে সম্প্রতি কোন ভারতীয় খেলোয়াড় লরিসের দূত হিসেবে নিযুক্ত হয়েছে। দেখো, এটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। রিসেন্টলি তাহলে মানে তিনি নিযুক্ত হয়েছেন, রিসেন্টলি তিনি নিযুক্ত হয়েছেন, নিযুক্ত হয়েছেন, নিযুক্ত মানে কি অ্যাপয়েন্ট হওয়া, নিযুক্ত মানে কি অ্যাপয়েন্ট হওয়া। তো এই যে তিনি অ্যাপয়েন্ট হয়েছেন, তাহলে এই প্রশ্নটা দেওয়া হয়েছে অ্যাপয়েন্টমেন্ট সেগমেন্ট থেকে, বা কারা কোন পদে নিযুক্ত হয়েছে সেইখান থেকে। তো প্রশ্নে বলা হয়েছে যে রিসেন্টলি আমাদের কোন খেলোয়াড় লরিসের দূত মানে অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন। তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? ছবিতে দেখতে পাচ্ছ নীরজ চোপড়াকে, তাই না? ছবিতে দেখতে পাচ্ছ নীরজ চোপড়াকে, তাই তো? নীরজ চোপড়াকে দেখতে পাচ্ছ। তো রাইট আনসার আমাদের ডেফিনেটলি কি হবে? রাইট আনসার ডেফিনেটলি নীরজ চোপড়া হবে। শুধুমাত্র কিন্তু আমরা কি এটাই পড়বো তা কি? তা একদমই নয়। আমরা এখানে দেখব যে নীরজ চোপড়া সম্পর্কে আর কি কি জিনিস হতে পারে। দেখো, প্রথমত আমাদের যেটা প্রশ্ন দিয়েছে সেটারই আমরা আনসার দেখব, যেখানে আমাদের নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে জড়িত। নীরজ চোপড়া তিনি জ্যাভলিন থ্রো এর সঙ্গে জড়িত। নীরজ চোপড়া তিনি জ্যাভলিন থ্রো এর সঙ্গে কিন্তু জড়িত। এবং এই নীরজ চোপড়ার যদি বলা হয়ে থাকে স্ট্যাটিক পোর্শন হিসেবে, তোমাদের স্ট্যাটিক পোর্শন হিসেবে বা স্ট্যাটিক জিকে তো আসতেই পারে যে এই যে নীরজ চোপড়া যিনি নাকি আমাদের লরিসের দূত হিসেবে নিযুক্ত হয়েছেন, তিনি কোন রাজ্য থেকে বিলং করেন, বা তিনি কোন রাজ্যের মানুষ বা রাজ্যের লোক। যদি প্রশ্ন আসে এটা, তাহলে কি হয়ে যাবে? তাহলে আনসার তখন হয়ে যাবে হরিয়ানা। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমাদের একই সঙ্গে দেখতে হবে, হরিয়ানা। এবার যদি বলে যে হরিয়ানার কোন ডিস্ট্রিক্ট থেকে তিনি আমাদের বিলং করেন, তখন কিন্তু আমাদের বলতে হবে যে হরিয়ানার পানিপত থেকে। হরিয়ানার পানিপত থেকে কিন্তু আমাদের এটা মানে হরিয়ানার পানিপত থেকে নীরজ চোপড়া বিলং করে। ক্লিয়ার? তাহলে মনে রাখবে সকলে যে পুরুষদের বা মেন্স যে জ্যাভলিন থ্রো, সেই জ্যাভলিন থ্রোতে ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ চোপড়া লরিসের অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন। এটা যেমন আমরা প্রশ্নটা দেখলাম, ঠিক একই রকম ভাবে আমাদের পরবর্তী সেন্টেন্স থেকেও প্রশ্ন আসতে পারে যে নীরজ চোপড়া কত সালে লরিস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডে বছরের সেরা পুরস্কারে নির্বাচিত হন। তখন কিন্তু আমাদের আনসার করতে হবে 2022 সালে। 2022 সালে লরিসের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডে তিনি সেরার পুরস্কার কিন্তু পেয়েছেন। ক্লিয়ার? ঠিক আরো যদি দেখা যাক যে নীরজ চোপড়া মানে চোপড়া লরিয়াস অ্যাম্বাসাডর হিসেবে প্রজন্ম থেকে বিশিষ্ট ক্রীড়াবিদদের সঙ্গে মানে একটি অনন্য দলে যোগদান করেছেন। তাহলে মনে রাখবে এখান থেকে কি কি মনে রাখতে হবে, যে নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে জড়িত, জ্যাভলিন থ্রো এর সাথে জড়িত। নীরজ চোপড়া আমাদের কোন রাজ্য থেকে বিলং করেন, হরিয়ানা থেকে বিলং করেন। কোন ডিস্ট্রিক্ট থেকে বললে হয়ে যাবে পানিপত। যদি বলা হয় তিনি লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডের বছরের সেরা পুরস্কার কবে পেয়েছেন, 2022 সালে পেয়েছেন। এবং নীরজ চোপড়া লরিয়াস অ্যাম্বাসাডর হিসেবে প্রজন্ম থেকে ক্রীড়াবিদদের সাথে একটি দলে যোগদান করেছেন। তাহলে এতগুলো প্রশ্ন কিন্তু চলে আসছে, ইনক্লুডিং এই প্রশ্নটাও কিন্তু আমাদের চলে আসছে। ঠিক আছে? এইভাবে কিন্তু পড়তে হবে। তাহলে দেখা যাক আরো একটা প্রশ্ন তোমাদের রয়েছে এখানে। বলা হয়েছে যে কোন কেন্দ্রীয় মানে মন্ত্রী সম্প্রতি চেন্নাই থেকে সাগর পরিক্রমার আমাদের 10ম পর্ব চালু করেছেন। কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি চেন্নাই থেকে সাগর পরিক্রমার 10ম পর্ব চালু করেছেন? পুরুষোত্তম রূপালা, অমিত শাহ, গজেন্দ্র সিং শেখাওয়াত, না অশ্বিনী বৈষ্ণব? বলো। যদি বলো তাহলে এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে রিসেন্টলি বা সম্প্রতি আমাদের পুরুষোত্তম রূপালা যিনি রয়েছেন, এই পুরুষোত্তম রূপালা যাকে তোমরা ছবিতে ইভেন দেখতে পারছো, এই পুরুষোত্তম রূপালা চেন্নাই থেকে সাগর পরিক্রমার 10ম পর্ব চালু করেছে। 10ম পর্ব চালু করেছে। ঠিক আছে?
এবার যদি তোমাদের প্রশ্ন আসে যে আচ্ছা, অমিত শাহ আমাদের কোন মন্ত্রণালয় আমাদের লিড করছেন, যদি বলা হয় অমিত শাহ কোন মন্ত্রণালয় বা কোন মিনিস্ট্রিকে লিড করছেন, মনে রাখবে মিনিস্ট্রি অফ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এবং আর একটা হলো মিনিস্ট্রি অফ কোঅপারেশন, মিনিস্ট্রি অফ কোঅপারেশন, এটাও কিন্তু তিনি লিড করছেন এই অমিত শাহ। মনে থাকবে সকলের। তো এই যে পুরুষোত্তম রূপালা তিনি কি বলেছেন একটু দেখা যাক। কেন্দ্রীয় মানে বেসিক্যালি তিনি কিসের মন্ত্রী? এই পুরুষোত্তম রূপালা কিন্তু আমাদের কেন্দ্রীয় মৎস্য মন্ত্রী, মানে তিনি মিনিস্ট্রি অফ ফিশারিজ থেকে বিলং করেন বা ফিশারিজ কে লিড করছেন। তো কেন্দ্রীয় আমাদের মৎস্যমন্ত্রী পুরুষোত্তম রূপালা চেন্নাই থেকে সাগর পরিক্রমার 10ম পর্ব মানে তিনি শুরু করেছেন, এবং তিনি এই সাগর পরিক্রমার যে প্রথম অংশ বা ফার্স্ট পার্ট, এই ফার্স্ট পার্ট তিনি অলরেডি 2022 সালের 5ই মার্চে গুজরাটের আমাদের মান্ডবি থেকে তিনি চালু করেছেন। তাহলে এখান থেকে তোমাদের আরো একটা প্রশ্ন চলে এলো। কি প্রশ্ন চলে এলো? যে সাগর পরিক্রমার যে প্রথম অংশ, সেই সাগর পরিক্রমার প্রথম অংশ তিনি কোথা থেকে চালু করেছেন? সাগর পরিক্রমার প্রথম অংশ তিনি চালু করেছেন গুজরাটের মান্ডবি থেকে। এখান থেকে তোমরা 2 নম্বর প্রশ্ন পেয়ে যাচ্ছ। এখান থেকে 1 নম্বর প্রশ্ন পেয়ে গেলে যে তিনি কিসের মন্ত্রী। নেক্সট আসছে যে এই যে আমাদের 9টি উপকূলীয় অঞ্চলে প্রায় 4115 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সাগর পরিক্রমার কটি ধাপ তিনি সম্পন্ন করেছেন? তিনি 9টি ধাপ সম্পন্ন করেছেন। ক্লিয়ার? এবং যদি 4 নম্বর, এখান থেকে আমরা 3 নম্বর প্রশ্ন পেয়ে গেলাম, এবং 4 নম্বর প্রশ্ন হিসেবে আমরা পাচ্ছি কি যে এই উপকূলীয় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কি কি রয়েছে? রয়েছে গুজরাট, রয়েছে আমাদের দমন অ্যান্ড দিউ, রয়েছে মহারাষ্ট্র, রয়েছে গোয়া, কর্ণাটকা, কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। তো এখান থেকে আমরা এই রাজ্যগুলো মানে কোন কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটারিজ এবং উপকূলীয় রাজ্য মানে আমাদের স্টেটস রয়েছে, সেগুলোও কিন্তু আমরা দেখে নিলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা ঠিক এক্স্যাক্টলি কেমন ভাবে ক্লাস করব কারেন্ট অ্যাফেয়ার্স এর। তোমাদের সপ্তাহে 2টো করে ক্লাস চলবে, আমি তোমাদের বলে রাখছি এখন থেকে। তোমাদের উইকলি 2টো করে ক্লাস চলবে, এবং এই 2টো ক্লাসে আমরা এক একটা মাস কমপ্লিট করব। এই 2টো মাসে আমরা এক একটা ক্লাস কমপ্লিট করব। মানে ধরো, যদি বলা মানে আমাদের যে প্রথম ক্লাসে ধরো আমি করলাম জানুয়ারি পার্ট 1, এবং সেকেন্ড ক্লাসে আমরা ডিসকাস করব জানুয়ারি পার্ট 2। এইভাবে এইভাবে তোমাদের এমসিকিউজ এর ফরম্যাটে কিন্তু আমি তোমাদের ক্লাসটাকে করাবো। তাহলে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পেইড ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ আ গ্রেট ডে। India was put forward for the first time as an individual by M.N. Roy, a pioneer of communist movement of India. এখন যারা ইংরেজিতে পড়তে চাইছো তাদের জন্য ইংরেজি অ্যাভেলেবেল আছে, কিন্তু অনেক স্টুডেন্ট মনে করো যে না ইংলিশ নয় আমরা বাংলাতে বেশি কমফোর্টেবল, তাদের জন্য অবভিয়াসলি আমি এখানে বাংলাতেও নোট দিয়ে দিয়েছি। 1934 সাল ভারতের জন্য একটি গণপরিষদের ধারণা প্রথমবারের জন্য একজন ব্যক্তি হিসেবে M.N. রয় ভারতের কমিউনিস্ট আন্দোলনের প্রতিকৃতি তিনি কিন্তু দিচ্ছেন। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি এখানে কিন্তু তোমরা পাবে বাইলিঙ্গুয়াল নোটস। ঠিক আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম তোমাদেরকে বোঝানোর জন্য যে কি ধরনের ক্লাস এখানে হবে, এবং এটা তো ইন্ডিয়ান পলিটি। একইভাবে কিন্তু আমাদের অন্যান্য জেনারেল স্টাডিজ এর বা জেনারেল অ্যাওয়ারনেস এর বা জেনারেল নলেজ তোমরা যাই বলো সেই ক্লাসগুলো কিন্তু আমরা এখানে কমপ্লিট করব। যখন দেখো 34 সালে প্রথম কিন্তু M.N. রয় বলেছিলেন যে আমাদের একটা গণপরিষদ দরকার। কেন বলেছিলেন? কারণ দেশ তো স্বাধীন হয়ে যাবে, এবং 1930 সালে লাহোর কংগ্রেসের পর কিন্তু আমরা যখন পূর্ণ স্বরাজের রেজলিউশনটা নিয়ে নিই তখন আমরা মোটামুটি ধরে নিই যে ভারত স্বাধীন হবেই, এটাকে আটকানো যাবে না। কিন্তু হোয়াট নেক্সট, মানে ভারত স্বাধীনের পরে কি হবে, তখন আমাদের কি হবে? আমরা কি সেই আগে যেভাবে চলতো নিজাম, মারাঠা, মোগল, সেইভাবে কি বিভিন্ন দেশীয় রাজ্যে ফিরে যাব এবং সেই সমস্ত লোকাল রাজাদের যে শাসন সেই জায়গায় ফিরে যাব, নাকি আমরা একটা গণতান্ত্রিক ভারতকে বলতে পারো ভারতের স্বপ্ন দেখবো, একটা রেসপন্সিবল গভর্নমেন্ট যেখানে থাকবে। তাই তার জন্য যেটা দরকার আমাদের কিন্তু একটা কনস্টিটিউশন দরকার, একটা সংবিধান দরকার, এবং সেই সংবিধান তৈরি করতে গেলে আবার দরকার একটা গণপরিষদ, যেখানে অন্যান্য মেম্বাররা, যারা ওই গণপরিষদের মেম্বাররা তারা আসবেন, তারা সবাই মিলে একজোট হয়ে কিন্তু সংবিধান লিখবেন। তাই একদিকে যেমন
বলতে পারো ভারতের স্বাধীনতা আন্দোলন 30-এর দশকে খুব উচ্চ পর্যায়ে চলে গিয়েছিল, ঠিক সেইভাবে কিন্তু অফকোর্স গণপরিষদের জন্য কিন্তু একটা লড়াই শুরু হয় 1934 সালে, যখন মানবেন্দ্রনাথ রায় প্রথম তিনি বলেছিলেন যে আমাদের একটা গণপরিষদের প্রয়োজন, কারণ স্বাধীনতা হওয়ার পরে দেশটা কিভাবে চলবে তার জন্য একটা গাইডলাইন দরকার। সেই গাইডলাইনটার নাম হলো সংবিধান বা কনস্টিটিউশন, এবং সেই সংবিধান বা কনস্টিটিউশন তৈরি করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হলো একটা গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ঠিক আছে। 1935 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিম্যান্ডেড এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টু ফ্রেম দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। অর্থাৎ এই একই কথা ইটারেট করছেন, কমন মানে বলতে পারো আবার বলছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। প্রথমবার আইএনসি ভারতের সংবিধান প্রণয়নের জন্য একটি গণপরিষদের দাবি করে 1935 সালে। 1940 সালে কি হচ্ছে, দ্য ডিমান্ড ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট হুইচ ইজ নোন অ্যাজ দ্য আগস্ট অফার। 1940 সালে গিয়ে তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তোমরা জানো 1939 থেকে 1945 অব্দি আমাদের পৃথিবীতে হয়েছিল। 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে তখন কিন্তু ব্রিটিশদের মনে হলো এবার ভারতীয়দের হেল্প লাগবে, ভারতীয়দের হেল্প ছাড়া আমরা কিন্তু এই যুদ্ধ জয় করতে পারবো না। তাই জন্যই কিন্তু ভারতীয়দের হেল্প নেয়ার জন্য কিন্তু বলা হয় যে ঠিক আছে এখন তোমরা আপাতত যুদ্ধে অংশগ্রহণ করো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে অংশগ্রহণ করো, তারপর যুদ্ধ শেষ হয়ে গেলে তোমাদেরকে আমরা একটা গণপরিষদ উপহার দেবো। এটাকে আমরা বলি আগস্ট অফার। আবার 1942 সালে দেখো স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস ভারতবর্ষে এসেছিলেন, ক্রিপস মিশন ভারতবর্ষে এসেছিল, এবং তারাও একই কথা বলেছিল যে যুদ্ধের পরে আমরা কিন্তু আপনাদেরকে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি উপহার দেব। এবং ক্রিপস মিশনের যে প্রপোজাল সেটা কিন্তু মুসলিম লীগ রিজেক্ট করছে, কারণ মুসলিম লীগ চেয়েছিল যে আলাদা একটা দেশ তৈরি হোক পাকিস্তান এবং তাদের একটা আলাদা গণপরিষদ তৈরি হোক। ঠিক আছে। তো আলটিমেট আমি যেটা বলতে চাইছি এইভাবেই আমাদের এখানে ক্লাস হবে। আমি জাস্ট একটা ছোট উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে আমরা ক্লাস করব। তাহলে সবাইকে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, সবার সাথে জব ডেস্টিনেশনের প্ল্যাটফর্মে প্রিপারেশন যেন একদম সেরা সেরা হয়, এবং আমার সাথে কিন্তু জিকে ক্লাস তোমাদের অবশ্যই করতে হবে। যে কোনো পরীক্ষা, পুলিশের পরীক্ষা, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তাছাড়া খুব তাড়াতাড়ি তোমরা জানো কলকাতা পুলিশের একটা সাব ইন্সপেক্টরের নোটিফিকেশনও আসতে চলেছে বলে আমাদের রাজ্য মন্ত্রিসভা তারাও কিন্তু জানিয়েছে। এবং তাছাড়া ফুড এসআইয়ের তোমার নোটিফিকেশন আসতে চলেছে, ক্লার্কশিপের নোটিফিকেশন আসতে চলেছে। সমস্ত প্রিপারেশনের, সমস্ত পরীক্ষার জন্য, সমস্ত ওয়ান ডে এক্সামের জন্য জব ডেস্টিনেশন এবং তার প্ল্যাটফর্ম খুব তাড়াতাড়ি তোমাদের সাথে প্ল্যাটফর্মে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো। সিলেবাসটা আমি তোমাদেরকে পড়াবো। তো দেখো এই সমস্ত পরীক্ষাগুলোতে যে ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোকে, প্যাটার্নগুলোকে মাথায় রেখে জিওগ্রাফি সিলেবাসটাকে আমি কিছু টপিকে ডিভাইড করেছি, সেগুলো একটু আমি তোমাদের সাথে শেয়ার করি। দেখো প্রথম আমি যে টপিকগুলো তোমাদের জন্য রেখেছি, বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার, অক্ষরেখা দ্রাঘিমা রেখা বা ল্যাটিটিউড লঙ্গিটিউড, রক্স বা তার প্রকারভেদ মানে শিলা বা তার প্রকারভেদ, পৃথিবীর আভ্যন্তরীণ গঠন মানে যেটাকে আমরা ইন্টেরিয়র অফ আর্থ বলতে পারি, তারপরে দেখো আর্থকোয়েক বা ভূমিকম্প, দেন আবহবিকার বা ওয়েদারিং, দেন হচ্ছে ল্যান্ডফর্ম বা বিভিন্ন রকমের ভূমিরূপ। এই টপিকগুলো তোমরা প্রত্যেকেই স্কুল থেকে পড়ে এসেছো। এরপরে আসবো ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ার তরফ থেকে ইন্ডিয়ার লোকেশন বা অবস্থান বিস্তার, ইন্ডিয়ার ফিজিক্যাল পার্ট মানে যেটাকে আমরা ভারতীয় ভূগোল বলি, ইন্ডিয়ান রিভার, ইন্ডিয়ান ক্লাইমেট, ইন্ডিয়ান সয়েল বা মৃত্তিকা, ইন্ডিয়ান ন্যাচারাল ভেজিটেশন বা স্বাভাবিক উদ্ভিদ, কৃষিকাজ বা এগ্রিকালচার, খনিজ সম্পদ বা মিনারেলস, ইন্ডাস্ট্রি, ন্যাশনাল পার্ক, পোর্ট মানে শক্তি কেন্দ্র। পরপর দেখো আমি সমস্ত টপিক রেখেছি, ভারতের জনসংখ্যা মানে সেন্সাস, এবং তার সাথে আমি পশ্চিমবঙ্গেরও কিছু টপিক তোমাদের জন্য এখানে সিলেবাসে অ্যাড করেছি। তার কারণ হচ্ছে সেন্ট্রালের পরীক্ষার পাশাপাশি আমাদের আগামী দিনে বেশ কিছু রাজ্য সরকারেরও পরীক্ষার ঘোষণা হয়েছে। তো পিএসসি পরীক্ষাতে যদিও আমাদের সিলেবাসে উল্লেখিত পিএসসি সিলেবাসের মধ্যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থাকে না, কিন্তু কিছু কিছু পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে ফলো করে দেখেছি যে সেখান থেকে প্রশ্ন চলে এসেছে। এবার ধরো আমাদের নিজেদের রাজ্যের পরীক্ষা, অথচ আমাদের রাজ্যের সম্পর্কে কোনো প্রশ্ন দিলে সেটাকে কখনোই আমরা আউট অফ সিলেবাস বলতে পারি না।
তাই আমাদের কিছুটা পশ্চিমবঙ্গ জানা দরকার, তাই এখানে আমি কিছুটা পশ্চিমবঙ্গ অ্যাড করেছি। এর সাথে সাথে তোমাদের কিছু স্ট্র্যাটেজিকেও আমি পড়াবো, যেটা জিওগ্রাফি ওরিয়েন্টেড, এবং কিছু ওয়ার্ল্ড জিওগ্রাফিও আমি তোমাদের ক্লাসে করাবো। এবং প্রত্যেকটা ক্লাস আমরা কিভাবে করব সেটা দেখাই। দেখো এখানে একটা পিডিএফ বানিয়েছি আমি, যেখানে দুটো ল্যাঙ্গুয়েজই রয়েছে, মানে ইংলিশ বাংলা উভয় ল্যাঙ্গুয়েজে পিডিএফটা বানানো রয়েছে। এটা ভারতের ভূপ্রকৃতি যে হিমালয়ের পার্ট তার উপরে পিডিএফটা বানানো রয়েছে। খুব ডিটেলসে কিন্তু পিডিএফটা বানানো নেই, দেখো বুলেট ফরম্যাটে প্রত্যেকটা পয়েন্ট দিয়ে দিয়ে বানানো আছে। তার সাথে কিছু ম্যাপ রয়েছে, বুলেট ফরম্যাট ইউজ করেছি যাতে তোমাদের বেশি মনে থাকে, ওই লাইন বাই লাইন না পড়ে যাতে বুলেট ফরম্যাটটা পড়লে মনে থাকে। এবং আমি ক্লাসে খুব ম্যাপ দেখিয়ে পড়াতে প্রেফার করি, তাই ক্লাসে আমি ম্যাক্সিমামটাই দেখবে ম্যাপ দেখিয়ে বোঝাবো। ক্লাসে তোমাদের কোনো নোট লিখতে হবে না, এই পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ ফুল হাতে। ক্লাসে জিনিসটা পড়াটা ভালো করে বুঝে নিলে, আমি ম্যাপ দেখিয়ে বোঝালাম, সেখানে কনসেপ্ট তোমাদের আরো ক্লিয়ার হয়ে গেল। তোমরা চাইলে বাড়িতে ম্যাপ পয়েন্টিং করে আমাকে দেখাতে পারো, হোমওয়ার্ক করে যদি কোনো সমস্যা থাকে সেটা ডাউট ক্লিয়ার করতে পারো, তার জন্য আমি অলওয়েজ অ্যাভেলেবেল থাকবো। দেখো পুরো পিডিএফটা আমি তোমাদের শো করছি, এখানে দুটো ভাষাতেই দেওয়া আছে এবং সবই দেখো বুলেট ফরম্যাটে দেওয়া আছে, বাট কোনো ইনফরমেশন কিন্তু এখানে বাদ নেই, মানে বুলেট ফরম্যাটে দেওয়া আছে বলে ইনফরমেশন স্কিপ আছে সেটাও না, হিমালয় সম্পর্কে পুরো ইনফরমেশনই দেওয়া আছে। তো এইভাবেই আমরা প্রত্যেকটা টপিকের পিডিএফ তৈরি করে পড়বো এবং সেই পিডিএফ গুলো তোমাদের বাই ল্যাঙ্গুয়েজ প্রোভাইড করে দেওয়া হবে। তো সেই জন্য তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমাদের জব ডেস্টিনেশনের তরফ থেকে যে নতুন ব্যাচ আসছে, কম্বাইন্ড ব্যাচ, যেটা মোটামুটি 6 মাসের মধ্যে স্পেশাল কোর্স, সেটাতে তোমরা খুব তাড়াতাড়ি জয়েন করো। এবং এই ব্যাচের ফি স্ট্রাকচার নিয়ে যদি কারোর কোনো বা কোনো এনি আদার্স কোনো কোয়ারি থাকে, দেখো নিচে দেওয়া নাম্বারে তোমরা কল করো। এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচাররা ক্লাস করাবেন এবং আমরা যারা এখানে ক্লাস করাই আমরা বহুদিনের এই ফিল্ডে রয়েছে, আমি দীর্ঘ 15 বছর এই ফিল্ডে রয়েছি, তাই এক কথায় বলতে পারি এখানে অভিজ্ঞতা সম্পন্ন টিচাররা ক্লাস করাবেন, এরকম নয় একজন টিচারই সব পড়িয়ে দেবেন। তো সেই জন্য তোমরা এখানে পড়লে তোমাদের সাফল্যের চাবিকাঠি খুব তাড়াতাড়ি হাতে পাবে। তাই তোমাদের উদ্দেশ্যে বলার যে তোমরা খুব তাড়াতাড়ি এই ব্যাচে জয়েন করো এবং আশা করছি আগামী দিনে জব ডেস্টিনেশনের তরফ থেকে যে নতুন ব্যাচ শুরু করা হবে সেই ব্যাচে তোমাদের সবার সাথে আমার দেখা হবে। আমরা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই এই নতুন ব্যাচ শুরু করতে চলেছি। তো তোমাদের সাথে দেখা করার জন্য আমি অপেক্ষায় থাকলাম। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকো, নিশ্চয়ই তোমাদের সাথে নতুন ব্যাচে আমার আবার দেখা হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব ডেস্টিনেশন। আমি সায়ন্তনী দাস। আজকে একটা খুব ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট নিয়ে এই ভিডিওটা করা। এবং তোমরা সবাই জানো যে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাটি হয়ে থাকে এসএসসি, যার অধীনে সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং আরো বিভিন্ন পরীক্ষা হয়ে থাকে, তার ক্যালেন্ডার কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। তাছাড়াও রেলের যে পরীক্ষা হয়ে থাকে তারও ক্যালেন্ডার প্রকাশিত হয়ে গেছে। আগামী দিনে পিএসসির বিভিন্ন পরীক্ষা আসতে চলেছে। তো তোমাদের জন্য একটা দারুণ সুখবর যে জব ডেস্টিনেশন এই একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য আনা হচ্ছে একটি কম্বাইন্ড ব্যাচ, যেটা 2025-26-এর জন্য এক্সক্লুসিভলি। এখানে সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং এসএসসির যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে থাকে, তাছাড়া রেলের যে পরীক্ষাগুলো হয়ে থাকে এবং অন্যান্য যে কোনো পরীক্ষা, সেটা তুমি ডাব্লিউবিপিএসসির কেপি বলো বা ডাব্লিউবিসিএস বলো, এই সমস্ত পরীক্ষার প্রিপারেশনের কিন্তু একমাত্র ডেস্টিনেশন জব ডেস্টিনেশন। এখানে প্রত্যেকটি বিষয়ের জন্য অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যারা কিন্তু তোমাদেরকে বিভিন্ন বিষয়ে গাইডেন্স প্রোভাইড করে থাকবেন। আমি সায়ন্তনী দাস, আমি জব ডেস্টিনেশনের সাথে যুক্ত অ্যাজ এ ফ্যাকাল্টি অফ ইকোনমিক্স। আমি তোমাদেরকে বলবো যে আজকে যখন আমরা প্রস্তুতি নিতে যাই তখন ইকোনমিক্স বা অর্থনীতি এই বিষয়টা নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। কিভাবে আমি অ্যাপ্রোচ
তৈরি করে দেব তোমাদের, যাতে তোমরা সেই অ্যাপ্রোচে এগিয়ে গিয়ে খুব সহজে ইকোনমিক্স এর কনসেপ্টস গুলো ইজিলি বুঝতে পারো এবং সেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই লাভবান হয়, সেই চেষ্টা আমার তরফ থেকে আমি করব। এবং আজকে আমি সরাসরি তোমাদের কাছে একটা সিলেবাস ডিসকাশনের সেশন নিয়ে এসেছি, যেখানে আমি বলবো যে তুমি মোটামুটি কোন টপিকস গুলো ইকোনমিক্স থেকে কভার আপ করলে এই সম্পূর্ণ সিলেবাসটা তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। তো ইকোনমিক্সের প্রথম যে টপিকটা আমরা করে থাকি সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইকোনমিক্স। কারণ আমি ধরেই নিই যে তোমরা বেশিরভাগ ছাত্রছাত্রী যারা রয়েছো তারা কখনোই হয়তো ইকোনমিক্স বিষয়টা সম্বন্ধে সেভাবে চর্চা করনি, এবং সেটা ভেবে নিয়ে একদম বেসিক থেকে আমরা স্টার্ট করবো, এবং সেজন্য আমাদের একদম বেসিক টপিক হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইকোনমিক্স, যেখানে আমরা ইকোনমিক্স কি, কিভাবে পড়া হয়, বা ইকোনমিক্সের বিভিন্ন পার্টস, টাইপস গুলো, ব্রাঞ্চেস গুলো, ইকোনমির বিভিন্ন টাইপস গুলো, সেই সমস্ত বিষয় নিয়ে ডিসকাশন করব এবং তোমাদেরকে ছোট্ট করে পরিচয় করে দেবো ভারতীয় অর্থনীতির সাথে। এর পরবর্তীকালে আমরা দেখতে পাবো ন্যাশনাল ইনকাম, বা যেটাকে বাংলায় বলি জাতীয় আয়, আরবিআই এবং ব্যাংকিং এর টপিক, ফাইন্যান্সিয়াল মার্কেট যেখানে তোমরা শেয়ার মার্কেট, বন্ড মার্কেট, এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে জানতে পারবে। এরপর আমরা চলে যাব সরাসরি গভর্নমেন্টের যে পলিসি রয়েছে, দ্যাট মিনস রাজস্ব নীতি বা ফিসকাল পলিসি, এবং তার সাথে তোমরা পেয়ে যাবে ট্যাক্স স্ট্রাকচার এবং বাজেটের একটা এন্টায়ার ডিসকাশন। এরপরে আমরা চলে যাব ভারতীয় অর্থনীতির খুব ইম্পর্টেন্ট দুটি সেক্টর, একটি হচ্ছে এগ্রিকালচার এবং দ্বিতীয়টি হলো ইন্ডাস্ট্রি বা শিল্প। এবং তার সাথে সাথে 1991 সালে মনমোহন সিং এবং পিভি নরসিংহ রাও যেই প্রকল্পটি এনেছিলেন, নিউ ইকোনমিক পলিসি, যার অধীনে এলপিজি অর্থাৎ লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন ঘোষণা করা হয়, সেই বিষয়টা না একটা এন্টায়ার চর্চা আমরা করব। এরপরে আমরা পড়বো যেটা আমাদের অর্থনীতির খুবই একটি মানে গুরুত্বপূর্ণ সমস্যা, সেটাই হচ্ছে দারিদ্র, বেকারত্ব এবং বৈষম্য, যেটাকে আমরা 9 নম্বর চ্যাপ্টারে রেখেছি। এরপরে আমরা পড়বো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যেখানে আমরা সেন্সাস এবং ভারতের পপুলেশনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমরা পড়ে নেব পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নীতি আয়োগ, ব্যালেন্স অফ পেমেন্ট, যেখানে আমরা অবশ্যই আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে আলোচনার পথে পা রাখবো, এবং ইন্টারন্যাশনাল ফরেন ইনস্টিটিউশন অর্থাৎ বিভিন্ন বৈদেশিক সংস্থা, এবং এক্সচেঞ্জ রেট এবং ভারতের সাথে বাইরের দেশগুলোর যে আন্তর্জাতিক বাণিজ্যের সম্পর্ক রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এবং এর সাথে সাথে তোমাদেরকে মনে রাখতে হবে যে দেখো, ইকোনমিক্স একটি খুবই ডাইনামিক সাবজেক্ট, যেটা কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তনশীল, এবং সেই পরিবর্তনটা আমাদেরকেও পরিবর্তনের সাথে সাথে আমাদেরকে চলতে হবে, সেই পরিবর্তনের বিষয়তে আমাদেরকে আপডেটেড থাকতে হবে, এবং সেটাতে অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আশা রাখবো এই একাডেমির সাথে যুক্ত হয়ে তোমার প্রস্তুতি আরো অনেকটাই সহজ হয়ে যাবে এবং তুমি খুব শিগগিরই সাফল্যের মুখ দেখতে পাবে। সো এই ভিডিওটা এতটুকুই। তোমরা যারা জব ডেস্টিনেশনের এই কোর্সের সাথে যুক্ত হতে চাও এবং সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে চাও, সেটা যেই পরীক্ষাই হোক না কেন, তবে তোমরা যে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছ, আমি একবার নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, একটি কলিং নাম্বার দেখতে পাচ্ছ, এবং আমাদের অনলাইন অফলাইন দুটো মোডে ব্যাচ কন্ডাক্টেড হয়ে থাকে। অফলাইন যে লোকেশন রয়েছে সেটা একদম দমদম মেট্রো স্টেশনের কাছে বা দমদম স্টেশনের কাছে, এবং অনলাইনেও তোমরা অ্যাক্সেস পেতে পারো। সমস্ত ডিটেল জানতে তোমরা অবশ্যই জব ডেস্টিনেশনের যে অফিসিয়াল কলিং নাম্বারটা রয়েছে, দ্যাট ইজ 9073294223, যেটা দেখতে পাচ্ছ, সেটা অবশ্যই কল করে নাও এবং তোমার স্লটটা কিন্তু আজই বুক করে নাও, কারণ সিটস লিমিটেড। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়তে থাকো। পার সেকেন্ড, তাহলে এটা আমাকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হয় তাহলে আমাকে 5-18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 72কে আমি যদি 5-18 দিয়ে গুণ করি, 18×4=72, 5×4 কত না 20, তাহলে আমি দেখতে পাচ্ছি বেগটা হয়ে যাবে 20 মিটার পার সেকেন্ড। তাহলে যেটা 72 মিটার পার আওয়ার সেটাই কিন্তু অ্যাকচুয়ালি 20 মিটার পার সেকেন্ড।
একই জিনিস কিন্তু এককটা আলাদা। ওইটা হচ্ছে 1 ঘন্টায় কত কিলোমিটার, আর এটা হচ্ছে 1 সেকেন্ডে কত মিটার। সিমিলারলি কোনো অঙ্কে ধরো তোমাকে বলেছে মিটার প্রতি সেকেন্ড, ধরো কোনো অঙ্কে বলেছে 25 মিটার পার সেকেন্ড, সেটা সমান কত কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা একটু আগেই দেখলাম যে মিটার প্রতি সেকেন্ডকে যদি কিলোমিটার পার আওয়ার আমি নিয়ে যেতে চাই তাহলে আমাকে 18 র 5 দিয়ে গুণ করতে হবে। তো এখানে দেখো 25 মিটার পার সেকেন্ড বলেছে, একে আমি যখন কিলোমিটার পার আওয়ারে ট্রান্সফার করব তখন কিচ্ছু করব না, একেই আমি 18 র 5 দিয়ে গুণ করে দেবো। কাটো, 5 5 25, 18 5 90। তাহলে ওটাকেই দেখো কিলোমিটার পার আওয়ারে নিয়ে গেলে কত কিলোমিটার পার আওয়ার হচ্ছে, 90 কিলোমিটার পার আওয়ার হচ্ছে। ওকে, এই জিনিসটা বোঝা গেল কিনা বলো। এরপরে বিভিন্ন টাইপের বিভিন্ন সাবজেক্টের অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমরা ধীরে ধীরে আসবো, ছোট থেকে বড় সমস্ত অঙ্ক আমরা করব। এবং আমি প্রত্যেককেই বলে রাখি এই অঙ্কটা আরেকটার সঙ্গে রিলেটেড, মানে একটা কনসেপ্ট বলবো, তার যেটা ট্রিক বলবো সেটা পরের অঙ্কে ওই ট্রিকটাই কাজে লাগবে, তারপরের অঙ্কে একটু অন্যরকম ভাবে, ফলে কনস্ট্যান্ট কিন্তু ক্লাসটি তোমাদেরকে করতে হবে, নইলে খাপছাড়া ভাবে একবার বেরিয়ে গেলে সময় ওটা আরেকটু বোঝান না, প্রথম প্রথম ট্রিক্স গুলো। কি প্রথম ট্রিক? তুমি কি প্রথম দিকে ছিলে না? হ্যাঁ স্যার ছিলাম, তাহলে আর স্যার না বুঝে 5 এর 18 একবার করেছেন, একবার 18 5 করেছেন, ওইটুকু বুঝতে পারি না স্যার। আপনি যে কিলোমিটার পার আওয়ারকে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যেতে হলে 5 এর 18 দিয়ে গুণ করব, আর মিটার প্রতি সেকেন্ডকে কিলোমিটার, ক্লিয়ারলি ভাবে কথাটা আসছে না স্যার। হ্যাঁ সব আসছে স্যার আপনার আর মিটার ক্লিয়ার ভাবে স্যার আপনার কথাটা আসছে মিটার প্রতি সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে আসতে হলে 18 র 5 দিয়ে গুণ করব। এবারে দেখো বিভিন্ন যে কনসেপ্ট গুলো আছে